আমরা অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার্স ইকুইটি অধ্যায়ের ক্লাস নং 5 করব এবং আপাততভাবে এটি আমাদের এই অধ্যায়ের উপর শেষ ক্লাস। তো আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ এবং রিসেন্ট বোর্ড কোশ্চেনের সমাধান করার ট্রাই করব। আজকে আমরা 2017 সালের বোর্ড কোশ্চেনের সমাধান করব। তো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে দ্য স্টক হোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্টস অফ শ্যামল কর্পোরেশন অন জানুয়ারি 1, 2016 আর অ্যাজ ফলোস, অর্থাৎ 2016 সালের জানুয়ারির 1 তারিখের শ্যামল কর্পোরেশনের ব্যালেন্স শিটের স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনের তথ্যগুলি নিচে দেওয়া আছে। এরপরে দেওয়া আছে প্রিফার্ড স্টক, টাকা হচ্ছে 4 লাখ। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে 10,000 শেয়ারস অথরাইজড অ্যান্ড টাকা 50 পার শেয়ার, অর্থাৎ দেখো বন্ধুরা, এই যে প্রিফার্ড স্টক বা অগ্রাধিকার শেয়ার, যেখানে একটি শেয়ারের মূল্য হচ্ছে 50 টাকা আর আমার টাকা হচ্ছে 4 লক্ষ, অর্থাৎ আমি বুঝতেই পারছি যে এখানে আমার মোট শেয়ার ইস্যু করা হয়েছে 4,000, যেখানে লেখা ছিল 10,000 শেয়ার অথরাইজড, অর্থাৎ আমি এখানে অথরাইজড করছিলাম 10,000 শেয়ার, কিন্তু আমি এখানে ইস্যু করলাম 4,000 শেয়ার, আর যেখানে একটি শেয়ারের দাম হচ্ছে 50 টাকা। তো দেখো বন্ধুরা, এখানে লেখা আছে যে টাকা 4 লক্ষ আর যেখানে একটি শেয়ারের দাম হচ্ছে 50 টাকা, অর্থাৎ আমি এখানে বুঝতেই পারলাম যে যদি 8,000 শেয়ার ইস্যু করে তবে কিন্তু 8,000 গুণ 50 তাহলে চলে আসে 4 লক্ষ টাকা, অর্থাৎ আমার লেখা ছিল অথরাইজড শেয়ার 10,000, কিন্তু আমি সেই অথরাইজ শেয়ার থেকে মাত্র ইস্যু করলাম 8,000 শেয়ার, যার ফলে আমার টাকা আসলো 4 লক্ষ, যা প্রশ্নপত্রে দেয়া আছে। এরপরে লেখা আছে কমন স্টক, লেখা আছে টাকা 1 এস্টেট ভ্যালু 2 লাখ শেয়ার অথরাইজড। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে যে আমার অথরাইজড করা আছে 2 লক্ষ শেয়ার, যেখানে একটি শেয়ারের মূল্য হচ্ছে 1 টাকা আর মোট টাকা হচ্ছে 10 লাখ। এখানে লেখা আছে কমন স্টক টাকা 1 এস্টেট ভ্যালু, অর্থাৎ কমন স্টক যেখানে 1 টাকা হচ্ছে প্রতি শেয়ারের মূল্য, মোট টাকা দেওয়া আছে 10 লাখ। এরপরে লেখা আছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু প্রিফার্ড স্টক, অর্থাৎ অগ্রাধিকার শেয়ারের অতিরিক্ত পরিশোধিত মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা। এরপরে লেখা আছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ এস্টেট ভ্যালু কমন স্টক, অর্থাৎ সাধারণ শেয়ার বা কমন স্টকের অতিরিক্ত পরিশোধিত মূল্য হচ্ছে 14,50,000 টাকা। এরপরে লেখা আছে রিটেইন আর্নিংস, টাকা হচ্ছে 18,16,000 টাকা। এরপরে লেখা আছে ট্রেজারি স্টক, টাকা দেওয়া আছে 50,000। এরপর দেখো বন্ধুরা, এরপর কিছু লেনদেন দেওয়া আছে। এখানে বলা আছে যে ডিউরিং 2016 দ্য কর্পোরেশন হ্যাড দ্য ফলোয়িং ট্রানজাকশন অ্যান্ড ইভেন্টস পারটেইনিং টু ইটস স্টক হোল্ডার্স ইকুইটি, অর্থাৎ নিচের লেনদেনগুলো ওই 2016 সালে ঘটেছিল। এরপর লেখা আছে ফেব্রুয়ারি 1 তারিখ issued 25,000 share of common stock for টাকা 1,20,000, অর্থাৎ 1,20,000 টাকায় 25,000 শেয়ার বিক্রয় করা হলো বা ইস্যু করা হলো। এরপর লেখা আছে এপ্রিল 14 তারিখের, লেখা আছে সোল্ড 6,000 shares of treasury stock common for টাকা 33,000, অর্থাৎ ট্রেজারি স্টক বিক্রয় করা হলো 33,000 টাকায় আর বিক্রয় করা হলো মোট 6,000 শেয়ার। দেখো বন্ধুরা, এরপরে লেখা আছে সেপ্টেম্বর 3 তারিখ ইস্যুড 5,000 শেয়ারস অফ কমন স্টক ফর এ প্যাটেন্ট। দেখো বন্ধুরা, প্যাটেন্টের জন্য 5,000 শেয়ার ইস্যু করা হলো, অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি প্যাটেন্ট গ্রহণ করে তবে তাকে অবশ্যই নগদ টাকা পেমেন্ট করতে হয়, কিন্তু এই কোম্পানিটি বা এই কর্পোরেশনটি তারা প্যাটেন্টের নগদ টাকা দেওয়ার পরিবর্তে তারা এখানে, অর্থাৎ প্যাটেন্টের নগদ মূল্য পরিশোধের পরিবর্তে তারা এখানে শেয়ারের মাধ্যমে সেই টাকাটি পেমেন্ট করলো। তারা এখানে প্রদান করলো 5,000 শেয়ার আর প্যাটেন্টের মূল্য হচ্ছে 35,000 টাকা। দেখো বন্ধুরা, এরপর লেখা আছে নভেম্বর 10 purchased 1,000 shares of common stock for the ট্রেজারি অ্যাট এ কস্ট অফ 6,000, অর্থাৎ
1000 শেয়ার ক্রয় করা হলো 6000 টাকায়। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম যে একটি প্রতিষ্ঠান যদি তাদের ইস্যু করা কোনো শেয়ার পুনরায় অধিগ্রহণ করে বা ক্রয় করে নেয়, তবে সেই শেয়ারটির নাম হয় ট্রেজারি স্টক। এরপরে লেখা আছে ডিসেম্বর 31 ডিটারমাইন্ডেড দ্যাট নেট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ টাকা 4,52,000। অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ এটি হিসাব করা গেল যে এই বছরে এই প্রতিষ্ঠানের নিট লাভ হয়েছে বা নিট আয় হয়েছে 4,52,000 টাকা। এরপরে লেখা আছে নো ডিভিডেন্ডস আর ডিক্লার্ড ডিউরিং দ্য ইয়ার। অর্থাৎ এই বছর কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা করা হয়নি। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার যাবতীয় ইনফরমেশন এই অঙ্কটির। এরপরে লেখা আছে রিকোয়ারমেন্ট যে রিকোয়ার্ড 1 জার্নাল এন্ট্রিজ ফর দ্য ট্রানজাকশন অ্যান্ড ক্লোজিং এন্ট্রি ফর নেট ইনকাম। অর্থাৎ আমাকে এখানে ওই লেনদেনগুলোর জাবেদা করতে হবে। পাশাপাশি দেখো বন্ধুরা, আমায় করতে হবে নেট ইনকামের জাবেদাটি, যার নাম হচ্ছে সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রি। এরপর লেখা আছে রিকোয়ার্ড 2 তে যে প্রিপেয়ার এ স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন at December 31, 2016 including the disclosure of the preferred dividends in arrears। অর্থাৎ আমাকে এখানে 2016 সালের 31 ডিসেম্বরের ব্যালেন্স শিটের স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনটা করতে হবে। খুব সংক্ষেপে বলতে গেলে আমাকে এখানে ডিসেম্বর 31 তারিখের অর্থাৎ 2016 সালের ডিসেম্বর 31 তারিখের স্টক হোল্ডার্স ইকুইটি করতে হবে। তো বন্ধুরা, আমি প্রথমেই করব আগের মতো জার্নাল এন্ট্রিজ। আমি লিখলাম এখানে রিকোয়ার্ড 1। এবার দেখো বন্ধুরা, আমি দিলাম 2016 সাল। আমি পূর্বে যে অঙ্কগুলি করেছিলাম সেখানে কোনো প্রকার তারিখ দেওয়া ছিল না, কিন্তু এইখানে প্রতিটি লেনদেনের জন্য তারিখ দেওয়া আছে, তাই আমি তারিখ দিলাম ফেব্রুয়ারি 1 তারিখ। প্রথমে এখানে লেখা ছিল যে কমন স্টক ইস্যু করা হয়েছে, টাকা দেওয়া ছিল 1,20,000। এখন দেখো বন্ধুরা, যদি কমন স্টক ইস্যু করা হয় তবে কিন্তু অবশ্যই নগদ টাকা বাড়ে, তাই লিখলাম ক্যাশ ডেবিট, টাকা হচ্ছে 1,20,000। এখন দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে যে দেওয়া ছিল স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনের অংশটুকু, সেখানে কিন্তু লেখা ছিল যে একটি কমন স্টকের দাম হচ্ছে 1 টাকা। তাহলে এখানে আমার কমন স্টক ইস্যু করা হয়েছে মোট 25,000। আর যদি একটি শেয়ারের দাম হয় 1 টাকা, তবে 25,000 শেয়ারের দাম কত হবে? অর্থাৎ 25,000 গুণ 1, টাকা চলে আসে 25,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমার কমন স্টকের অ্যাকচুয়াল দাম হয় 25,000 টাকা, কিন্তু আমি এটি বিক্রয় করলাম 1,20,000 টাকায়। তাহলে আমি কত টাকা বেশি বিক্রয় করলাম বা কত টাকা অতিরিক্ত আমি এখানে অর্জন করলাম? আমি লিখলাম পেইড ইন ক্যাপিটাল, অতিরিক্ত পরিশোধিত মূলধন। টাকা হচ্ছে 1,20,000 মাইনাস 25,000 টাকা, তাহলে চলে আসে 95,000 টাকা। দেখো বন্ধুরা, এইখানে তুমি চাইলে এটিকে অন্যভাবে বের করতে পারো। সেটি হচ্ছে এইখানে আমার শেয়ার হচ্ছে মোট 25,000, আমি এই শেয়ারগুলি বিক্রয় করলাম বা ইস্যু করলাম 1,20,000 টাকায়। তাহলে যদি 25,000 শেয়ার ইস্যু করা হয় 1,20,000 টাকায়, তবে একটি শেয়ার কত টাকায় বিক্রয় করা হয়েছে? এবং সেটি হচ্ছে 4.8, অর্থাৎ 4 টাকা 80 পয়সা। তো দেখো বন্ধুরা, যদি আমার একটি শেয়ারের দাম হয় 4.8 টাকা, কিন্তু আমার প্রশ্নপত্রে দেওয়া ছিল একটি কমন স্টকের দাম 1 টাকা, অর্থাৎ এখানে কিন্তু আমার 3.8 টাকাটি অতিরিক্ত পাওয়া গেল। তো যদি একটা শেয়ারের জন্য পাওয়া যায় 3.8 টাকা অতিরিক্ত, তবে এখানে মোট শেয়ার হচ্ছে 25,000। তবে 25,000 শেয়ারের জন্য কত টাকা পাওয়া যাবে? অর্থাৎ 25,000 গুণ 3.8। তুমি চাইলে এমনও বের করতে পারো, অথবা তুমি চাইলে বিয়োগ করতে পারো 1,20,000 বিয়োগ 25,000 টাকা, তাহলে চলে আসে 95,000 টাকা।
এবার দেখো বন্ধুরা, এপ্রিল 14, এখানে বলা আছে যে সোল্ড করা হয়েছে ট্রেজারি স্টক। তো দেখো বন্ধুরা, এখানে বলা ছিল যে 6000 শেয়ার বিক্রয় করা হয়েছে, যা আমি পুনরায় ক্রয় করেছিলাম। অর্থাৎ যা আমি ক্রয় করি তার নাম হচ্ছে ট্রেজারি স্টক। সেই ট্রেজারি স্টক আমি এখন বিক্রয় করলাম। আমি বিক্রয় করলাম 6000 শেয়ার। তো দেখো বন্ধুরা, আমি এখানে বিক্রয় করলাম 33,000 টাকায়। আমি লিখলাম ক্যাশ ডেবিট 33,000 টাকা, কারণ আমার নগদ টাকা বাড়লো বিক্রয় করার ফলে। এবার দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে লেখা ছিল যে স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনে লেখা ছিল ট্রেজারি স্টক টাকা হচ্ছে 50,000 এবং সেখানে শেয়ার ছিল 10,000। অর্থাৎ দেখো বন্ধুরা, যদি 10,000 শেয়ারের দাম হয় 50,000 টাকা, তবে একটি শেয়ারের দাম কয় টাকা পড়ে? অবশ্যই পড়ে 5 টাকা। এটা হচ্ছে আমার এই ট্রেজারি স্টক ক্রয় করার দাম। তো দেখো বন্ধুরা, এখানে আমি দেখবো এবার যে আমার এই 6000 শেয়ারের দাম কত পড়ে আমার ক্রয় মূল্য অনুসারে। অর্থাৎ যদি একটি শেয়ারের দাম হয় 5 টাকা, তবে 6000 শেয়ারের দাম কত হয়? অর্থাৎ 1000 গুণ 5 চলে আসে 30,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমার দাম হয় 30,000 টাকা, কিন্তু আমি বিক্রয় করলাম 33,000 টাকা। অর্থাৎ আমি কিন্তু এখানে 3,000 টাকা বেশি বিক্রয় করলাম। তাই লিখলাম পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস অফ ট্রেজারি স্টক। আমি সংক্ষেপে লিখলাম পেইড ইন ক্যাপিটাল টাকা হচ্ছে 3,000, অর্থাৎ 33,000 মাইনাস 30,000 টাকা। এখন দেখো বন্ধুরা, সেপ্টেম্বরের 3 তারিখ এখানে বলা ছিল যে ইস্যু করা হয়েছে কমন স্টক একটি প্যাটেন্টের জন্য। অর্থাৎ প্যাটেন্ট যা একটি সম্পদ, মূলত একটি ইনট্যাঞ্জিবল সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ। এই সম্পদটি অর্জন করার জন্য নগদ টাকার পরিবর্তে ইস্যু করা হয়েছে শেয়ার। মূলত ইস্যু করা হয়েছে কমন স্টক বা সাধারণ শেয়ার, যেখানে প্যাটেন্টের জন্য টাকা দেওয়া হয়েছে 35,000, এটি হচ্ছে প্যাটেন্টের মূল্য। আর যেখানে শেয়ার ইস্যু করা হয়েছে 5,000, যা লেখা ছিল প্রশ্নপত্রে বা লেনদেনের মধ্যে। এখন দেখো বন্ধুরা, আমার এখানে প্যাটেন্টই বেড়ে গেল, সম্পদ বাড়লো, তাই লিখলাম প্যাটেন্ট ডেবিট টাকা হচ্ছে 35,000। এখন আমি দেখবো যে কমন স্টক আমি কতগুলো ইস্যু করলাম আর ওই কমন স্টকের দাম অ্যাকচুয়ালি কত ছিল। দেখো বন্ধুরা, আমি পূর্বেই দেখেছি প্রশ্নপত্রে লেখা আছে স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনে যে একটি কমন স্টকের দাম হচ্ছে 1 টাকা। আমি এখানে ইস্যু করলাম 5,000 শেয়ার। অর্থাৎ যদি একটি শেয়ার বা পার শেয়ারের দাম হয় 1 টাকা, তবে 5,000 শেয়ারের দাম কত হয়? অর্থাৎ 5,000 গুণ 1 টাকা আসে 5,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি এখানে ইস্যু করলাম 5,000 টাকার শেয়ার, আর আমার প্যাটেন্টের মূল্য হচ্ছে 35,000। অর্থাৎ এখানে কিন্তু অতিরিক্ত আছে 30,000 টাকা। আমি লিখলাম পেইড ইন ক্যাপিটাল ফরম কমন স্টক। দেখো বন্ধুরা, তুমি চাইলে এখানে লিখতে পারো ফরম কমন স্টক, তুমি এখানেও লিখতে পারো ফরম কমন স্টক, তুমি এখানেও লিখতে পারো ফরম ট্রেজারি স্টক। আমি এখানে সংক্ষেপে লিখলাম। এখন দেখো বন্ধুরা, এরপর লেখা আছে যে পারচেজড ট্রেজারি স্টক। অর্থাৎ এখানে 1000 শেয়ার ক্রয় করা হলো 6,000 বা 6,000 টাকা দিয়ে। আমি লিখলাম নভেম্বর 10, অর্থাৎ এটি হচ্ছে নভেম্বরের 10 তারিখের লেনদেন। এখন যেহেতু এখানে শেয়ার ক্রয় করা হলো, আর যদি প্রতিষ্ঠানটি শেয়ার ক্রয় করে বা নিজেদের শেয়ার পুনরায় অধিগ্রহণ করে, তবে তার নাম হয় ট্রেজারি স্টক। আমি লিখলাম ট্রেজারি স্টক ডেবিট টাকা হচ্ছে 6,000, আর অবশ্যই কিন্তু আমার নগদ টাকা কমে গেল, তাই লিখলাম ক্যাশ ক্রেডিট 6,000 টাকা। এবার দেখো বন্ধুরা, এখানে আমার শেয়ার হচ্ছে মোট 1,000। আমি এখানে ক্রয় করলাম 1,000 শেয়ার এবং যে শেয়ার দাম হচ্ছে 6,000 টাকা। অর্থাৎ যদি 1,000 শেয়ারের দাম হয় 6,000 টাকা, তবে একটি শেয়ারের দাম কত আসে? অর্থাৎ 6,000 ভাগ 1,000, তাহলে চলে আসে 6 টাকা। আমি এখানে দেখিয়ে দিলাম 1,000 গুণ 6 চলে আসে 6,000 টাকা। এবার দেখো বন্ধুরা, এই হিসাবটি দেখানো আবশ্যক নয়, কারণ এর পরে আর
এই সম্বন্ধীয় কোনো লেনদেন নেই, কারণ এরপরে আর কোনো লেনদেন নেই যেখানে বলা হয়েছে যে এই স্টকটি বিক্রয় করা হয়েছে। তথাপি আমি এটি তোমাদেরকে বের করে দেখালাম, কারণ যদি এরপরে বলা হতো যে এই স্টক থেকে বা এই যে ট্রেজারি স্টক এখান থেকে কোনো প্রকার শেয়ার পুনরায় বিক্রয় করা হয়েছে, তখন কিন্তু তোমার এই টাকাটি রেটটি প্রয়োজন হতো। তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, এবার হচ্ছে লাস্ট এন্ট্রি ডিসেম্বরের 31 তারিখ, সেটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। এবার শোনো বন্ধুরা, আমি গত যে ক্লাসগুলি করেছিলাম ক্লাস নাম্বার 3 এবং 4, সেখানে বলেছিলাম যে যদি প্রশ্নপত্রে রিকোয়ারমেন্টের মধ্যে সরাসরি ক্লিয়ারলি বলা থাকে যে তোমাকে নেট ইনকামের জন্য জাবেদা করতে হবে, তখন তুমি নেট ইনকামের জাবেদা করবা। কিন্তু যদি ডেফিনেট ভাবে বা ক্লিয়ারলি এটি স্পষ্ট করে না বলে যে তোমাকে নেট ইনকামের জাবেদা করতে হবে, তাহলে তোমায় না করলেও চলবে। আর যেহেতু ওই সকল অঙ্কের রিকোয়ারমেন্টে সরাসরি স্পষ্ট রূপে বলা হয়নি যে তোমাকে নেট ইনকামের জাবেদা করতে হবে, সেহেতু আমি সেখানে শান করে গিয়েছিলাম এই জার্নালটি আর নেট ইনকামের জার্নালটি। কিন্তু এই অঙ্কটিতে সরাসরি ক্লিয়ারলি বলে দিচ্ছে যে আমাকে ক্লোজিং এন্ট্রি করতে হবে। আর আমরা সকলেই জানি যে একটি বছর শেষে যে পরিমাণ টাকা নেট ইনকাম হয় তার জন্য করতে হয় ক্লোজিং এন্ট্রি। তো এই জন্য আমাদেরকে এখানে করতে হবে ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা। এবার দেখো বন্ধুরা, আমি এখানে লিখলাম ইনকাম সামারি ডেবিট, কারণ আমরা সকলেই জানি যে যখন হয় ক্লোজিং এন্ট্রি তখন আমাদেরকে ওই হিসাবটি বন্ধ করতে হবে। যদি আমরা করি ব্যয়ের ক্লোজিং এন্ট্রি, তখন আমরা ব্যয় হিসাবটিকে বন্ধ করব। আর যদি আমরা করি আয়ের ক্লোজিং এন্ট্রি, তখন আমরা আয় হিসাবটিকে বন্ধ করব। আর এখানে আমরা করতেছি নেট ইনকাম বা আয়ের ক্লোজিং এন্ট্রি, তো সেহেতু আমরা এখানে আয়কে বন্ধ করব। আয়কে বন্ধ করার নিয়ম হচ্ছে বা আয় হিসাবকে ক্লোজ করার নিয়ম হচ্ছে, যেহেতু আয় হিসাব হয় ক্রেডিট, সেহেতু আমি এখন আয়কে করব ডেবিট। তাই লিখলাম ইনকাম সামারি ডেবিট 4,52,000 টাকা। আর যেহেতু দেখো বন্ধুরা এটি হচ্ছে একটি কর্পোরেশন বা কোম্পানি, তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আয় বা ব্যয়গুলি বা লভ্যাংশ এসব কিন্তু অন্তর্ভুক্ত হয় রিটেইন আর্নিংস এর মধ্যে। তাই লিখলাম রিটেইন আর্নিংস ক্রেডিট টাকা হচ্ছে 4,52,000। কারণ আমরা সকলেই জানি যে বা আমি বলেছিলাম বিগত ক্লাসগুলিতে যে এই যে নেট ইনকাম এটি অন্তর্ভুক্ত হয় রিটেইনড আর্নিংস এর মধ্যে। তো বন্ধুরা এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট 1। এখন আমি করব রিকোয়ারমেন্ট বি, অর্থাৎ স্টক হোল্ডার্স ইকুইটি বা রিকোয়ারমেন্ট 2। আমি লিখলাম স্টক হোল্ডার্স ইকুইটি, এটা হচ্ছে মূলত আংশিক, তাই আমি লিখলাম পার্শিয়াল। এখন দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বেসিক ক্লাসে এবং অন্যান্য ক্লাসে যে আমাকে প্রথমে নিতে হবে অথরাইজড ক্যাপিটাল বা নমিনাল ক্যাপিটাল বা রেজিস্টার্ড ক্যাপিটাল, এরপর নিতে হবে ইস্যুড ক্যাপিটাল, এরপর নিতে হবে পেইড আপ বা পেইড ইন ক্যাপিটাল। কিন্তু এইখানে মূলত আমার প্রয়োজন হবে পেইড ইন ক্যাপিটাল। কিন্তু যেহেতু এখানে আমি বিগত ক্লাসগুলিতে তোমাদেরকে দেখিয়েছিলাম অথরাইজড ক্যাপিটালকে অন্তর্ভুক্ত করে, কিন্তু আজকে আমার জায়গার স্বল্পতা এবং তোমাদেরকে ডিফারেন্ট ভাবে অঙ্কটি প্রেজেন্ট করার জন্য আমি আজকে অথরাইজড ক্যাপিটালকে স্কিপ করে গেলাম। এখন দেখো বন্ধুরা, আমি প্রথমে লিখলাম পেইড ইন ক্যাপিটাল বা ইস্যুড ক্যাপিটাল, কারণ এইখানে যতটা ইস্যু করা হয়েছে ততটাই হচ্ছে পেইড ইন ক্যাপিটাল, কারণ এখানে স্পষ্টরূপে কোনো ভিন্নতা লক্ষ্য করা যায় না পেইড ইন আর ইস্যুর মধ্যে এই অঙ্কটির ক্ষেত্রে। এখন দেখো বন্ধুরা, এখানে প্রশ্নপত্রে দেওয়া ছিল পেইড ইন ক্যাপিটাল প্রিফার্ড স্টক টাকা হচ্ছে 4 লাখ, আর দেওয়া ছিল পেইড ইন ক্যাপিটাল ফর কমন স্টক টাকা 10,30,000, যোগ করে চলে আসে 14,30,000 টাকা। আমি এখন নিব এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। প্রথমে আছে ফরম প্রিফার্ড স্টক। দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে দেওয়া ছিল সরাসরি পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ফর প্রিফার্ড স্টক টাকা হচ্ছে 1 লক্ষ। আর দেখো বন্ধুরা, এইখানে কিন্তু কোনো প্রকার প্রিফার্ড স্টকের এন্ট্রি নেই, তাই আমি এখানে শুধুমাত্র নিলাম এই 1 লক্ষ টাকা যা দেওয়া ছিল প্রশ্নপত্রে।
আমি এখন লিখলাম ফরম কমন স্টক। এবার দেখো বন্ধুরা, প্রশ্নপত্রে দেওয়া ছিল কমন স্টকের পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ফর কমন স্টক টাকা হচ্ছে 14,50,000। এখন দেখো বন্ধুরা, এইখানে আমার রয়েছে কমন স্টকের অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল টাকা হচ্ছে 95,000 টাকা। আমি এটি যোগ করলাম। আর দেখো বন্ধুরা, এইখানে আছে আরেকটি অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, সেটা হচ্ছে কমন স্টকের। আমি এটিও যোগ করলাম, টাকা হচ্ছে 30,000 টাকা। আমি সবগুলো যোগ করলাম কারণ এই তিনটি বাদে আর কোনো কমন স্টকের অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল নেই। তাহলে মোট যোগ করলে চলে আসে 15,75,000 টাকা। এখন আমি দেখব বাকি বা অবশিষ্ট অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, অর্থাৎ পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ফর ট্রেজারি স্টক। দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে কোনো প্রকার পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ফর ট্রেজারি স্টক দেয়া নেই, কিন্তু আমার এই জাবেদার মধ্যে একটি আছে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল ফর ট্রেজারি স্টক, সেটি হচ্ছে 14 এপ্রিল তারিখের জাবেদা। দেখো বন্ধুরা, এখানে লেখা আছে পেইড ইন ক্যাপিটাল টাকা হচ্ছে 3,000, যা ছিল আমার অতিরিক্ত, আর এটি হচ্ছে আমার ট্রেজারি স্টক। তাই আমি লিখলাম পেইড ইন ক্যাপিটাল ফরম ট্রেজারি স্টক টাকা হচ্ছে 3,000। আমি টাকা তিনটি যোগ করলাম, অর্থাৎ 10 লক্ষ যোগ 15,75,000 যোগ 3,000, তাহলে মোট যোগ করা চলে আসে 16,78,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি যখনই যোগ করব এই পেইড ইন ক্যাপিটাল আর এই অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, তখন চলে আসবে টোটাল পেইড ইন ক্যাপিটাল। আমি লিখলাম টাকা আসে মোট 31,08,000, অর্থাৎ এখানে আছে 14,30,000 টাকা যোগ এখানে আছে 16,78,000 টাকা, মোট যোগ করা চলে আসে 31,08,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি এবার নিব রিটেইন আর্নিংস। এখন দেখো বন্ধুরা, আমার প্রশ্নপত্রে সরাসরি দেওয়া ছিল রিটেইন আর্নিংস টাকা হচ্ছে 18,16,000। আমি বলেছিলাম যে এর সঙ্গে যোগ হবে নেট ইনকাম, আর এখানে দেখো আমার আছে নেট ইনকাম 4,52,000 টাকা, বা প্রশ্নপত্রে দেওয়া আছে ডিসেম্বরের 31 তারিখের লাস্ট এন্ট্রিতে নেট ইনকাম। আমি লিখলাম প্লাস নেট ইনকাম টাকা 4,52,000, মোট যোগ করলে চলে আসে 22,68,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি এখান থেকে বাদ দিব ট্রেজারি স্টক, কারণ যে পরিমাণ স্টক আমার হাতে এখন রয়েছে প্রতিষ্ঠানের ক্ষেত্রে, প্রতিষ্ঠানে জমা আছে। এখন প্রশ্নপত্রে আমার সরাসরি দেওয়া ছিল ট্রেজারি স্টক 50,000 টাকা। এখন দেখো বন্ধুরা, আমার কাছে প্রশ্নপত্রে দেওয়া ছিল 50,000 টাকার ট্রেজারি স্টক, কিন্তু আমি এখানে সেখান থেকে বিক্রয় করলাম 30,000 টাকার ট্রেজারি স্টক, অর্থাৎ আমার কাছে ছিল 50,000 টাকার ট্রেজারি স্টক। আমি এখান থেকে সোল্ড করলাম বা ইস্যু করলাম 30,000 টাকার ট্রেজারি স্টক। এখন দেখো বন্ধুরা, পরবর্তীতে আমি আবার নভেম্বরের 10 তারিখে আবার নতুন করে ক্রয় করলাম ট্রেজারি স্টক, সেটি হচ্ছে 6,000 টাকা। আমি যোগ করলাম 6,000 টাকা, অর্থাৎ আমার কাছে বিগত বছরের ট্রেজারি স্টক ছিল 50,000 টাকা। আমি এখান থেকে এই বছরে এপ্রিলের 14 তারিখ বিক্রয় করলাম 30,000 টাকার ট্রেজারি স্টক, আমি এটি বাদ দিলাম। কিন্তু পরবর্তীতে আমি এবার নভেম্বরের 10 তারিখে আবার ক্রয় করলাম 6,000 টাকার ট্রেজারি স্টক, অর্থাৎ আমার কাছে এখন আছে 26,000 টাকার ট্রেজারি স্টক, আমি এটি বাদ দিলাম। এবার দেখো বন্ধুরা, যখন আমি বিয়োগ করব 22,68,000 টাকা মাইনাস 26,000 টাকা, তখন চলে আসলো 22,42,000 টাকা। এবার দেখো বন্ধুরা, যখন আমি যোগ করব এই 31,08,000 টাকা যোগ 22,42,000 টাকা, তখন চলে আসলো আমার মোট টাকাটি বা নিট টাকা 53,50,000 টাকা। এটি হচ্ছে আমার টোটাল স্টক হোল্ডার্স ইকুইটি। এবার দেখো বন্ধুরা, এই ক্ষেত্রে আমি আগে যে নিয়মটি করতাম সেটি হচ্ছে আমি এই টাকাটিকে মূলত লিখতাম এইখানে, লেখার পরে আমি এই টাকা যদি যোগ করতাম এবং যোগ করার পরে যে অ্যামাউন্ট এখানে আসতো আমি সেখান থেকে বাদ দিতাম ট্রেজারি স্টক। কিন্তু দেখো বন্ধুরা, তুমি চাইলে এই নিয়মটা ফলো করতে পারো, যেখানে তুমি এই ফার্স্ট কলামে তুমি লিখবা রিটেইন আর্নিংস, যদি কোনো প্রকার ইনকাম থাকে যোগ করবা
যদি থাকে লস বিয়োগ করবা এবং তুমি তারপরে যে অ্যামাউন্টটা আসবে তুমি সেখান থেকে বাদ দিবা ট্রেজারি স্টক। দেখো বন্ধুরা, এইখানে একটি বিষয় আছে খুবই মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ট্রেজারি স্টক। যদি এর অ্যাকচুয়াল ফিগারটা আসবে রিটেইন আর্নিংস এর মধ্যে, কিন্তু যেটা আছে পেইড ইন ক্যাপিটাল ফর ট্রেজারি স্টক, অর্থাৎ ট্রেজারি স্টকের অতিরিক্ত মূলধনটি সেটি আসবে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটালের মধ্যে। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি, এই যে স্টক হোল্ডার্স ইকুইটি এর মধ্যে আসবে তিনটি বিষয়। প্রথমে আসবে পেইড ইন ক্যাপিটাল, এরপরে আসবে অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, যার মধ্যে আছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, এইগুলি আসবে। এরপরে আসবে রিটেইন আর্নিংস, যার মধ্যে আছে নেট ইনকাম, নেট লস, ডিভিডেন্ড এবং আছে ট্রেজারি স্টকের অ্যাকচুয়াল ফিগার। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ক্লাস নং 5 এবং এই অধ্যায়ের উপর শেষ ক্লাস। তো বন্ধুরা, আমি আশা করব তোমরা এই অধ্যায়ের ক্লাস নং 1, 2, 3 এবং 4 এবং আজকে ক্লাস 5 সবগুলোই মন দিয়ে দেখেছো এবং যার ফলে তোমাদের অনেক কনফিউশন দূর হয়ে গিয়েছে এই অধ্যায় সম্পর্কে। তো বন্ধুরা, এরপরে বিবিএ এর অন্তর্গত অন্য কোনো ম্যাথ সাবজেক্টের অন্য কোনো ভিডিও ক্লাস তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো বন্ধুরা, নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই আমাদের পাশেই থাকবা। আর বন্ধুরা, নেক্সট ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এখানেই বাই।